আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চলে আসলাম আরেকটা লাইভ ক্লাসে। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমি বিপি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4th ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সেই অধ্যায়ের আজকে আলোচনা চলবে এবং নন প্রফিট অর্গানাইজেশন 11 নম্বর চ্যাপ্টার, সেটা আমি ক্লাস ধারাবাহিক করতেছিলাম। আজকে আবার ক্লাস নিয়ে আসছি। আজকে বোর্ডের অনেকগুলো অঙ্ক করানো হবে, বি পার্ট সি পার্টের অঙ্ক সহ করাবো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি অনলাইনে কোর্স সম্পূর্ণ করার জন্য অলরেডি ব্যাচ শুরু করছি। এগুলো কিন্তু আমার প্রাইভেট ব্যাচ। মাঝে মাঝে কতগুলো ভিডিও আমি ইউটিউবে প্রচার করি, যারা জানতে পারে, যারা সময় নাই আসলে এখন এভাবে সরাসরি পড়ানোর সময়টা এখন নাই। একটা অঙ্ক এই এতগুলো অঙ্ক অল্প সময় করানো সম্ভব না। আমরা একটা স্টুডেন্ট কিন্তু 3-4টা ক্লাস প্রতিদিন মিনিমাম করতে পারো। তাহলে ডেইলি যদি ক্লাসগুলো একবার দেখো আর একবার নিজের খাতায় প্র্যাকটিস করো, আশা করি পারবা। অতএব এটা গুরুত্ব তোমাদের নিজেদের যদি গুরুত্ব না লাগে, আমি বুঝে গুরুত্ব শেষ করতে পারবো না। আমি আমার পড়াশোনায় আসি, আমার যে প্রাইভেট স্টুডেন্ট আছে তারা যেন বুঝতে পারে। যাই হোক, 10 নম্বর অঙ্ক 2013 সালে আসছে। এই অঙ্কটা মনে হয় করানো হয়েছিল, অথবা আমি আবার বলে যাচ্ছি। বলা হলো যে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিটেড টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। অর্থাৎ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন বাবদ কত টাকা যাবে। আমি বলছিলাম যে সাবস্ক্রিপশন বাবদ কত টাকা যাবে সেটা জানার জন্য বেসিক যে ফরম্যাটটা, 13 সালের অঙ্ক, 13 সালে সাবস্ক্রিপশন রিসিভ করছি 15,000 টাকা। কারণ টাকা পাইলেই কিন্তু আয় হবে না, শুধু যে চলতি সালের যে ইনকামটা সেটা যাবে। টাকা আমি গত বছরের বকেয়া টাকা চলতি বছর পরিশোধ করতে পারি, চলতি বছরের টাকা আমি গ্রহণ করতে পারি, আবার কোনো কোনো সদস্য অ্যাডভান্স টাকা দিয়ে দিতে পারে। আবার এমনও হইতে পারে যে এই বছরে যে টাকাটা আমি পাওনা ছিলাম গত বছর কেউ অ্যাডভান্স পেড করে দিছি। এই সংক্রান্ত সমন্বয়গুলো 4টা সমন্বয় যে উল্লেখ করা আছে। প্রথমবারে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য এন্ড অফ 2012 সাল। তো 12 সালে শেষে যে বকেয়া ছিল, অবশ্যই 13 সালে সেই টাকাটা পেয়ে গেছি, লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং মাইনাস করতে হবে। সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স 31/2012 সাল, অর্থাৎ গত বছরের শেষ দিনে অ্যাডভান্স। তাহলে লাস্ট ইয়ার অ্যাডভান্স কি করতে হয়? লাস্ট ইয়ার অ্যাডভান্সও যোগ করতে হয়। সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স 31/2013 সাল, 31 ডিসেম্বর 2013 সালে অ্যাডভান্স। তাহলে কি করতে হবে? চলতি সালের অ্যাডভান্স কি করতে হবে? চলতি সালের অ্যাডভান্স নর্মালি আমরা বিগ করি, সেটা বিগ করব। আর সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং বছরের শেষে আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, চলতি সালের বকেয়া আমরা যোগ করি, নর্মালি যোগ করব। সিম্পল হিসাব। হ্যাঁ, এই অঙ্কটা অবশ্যই এই টাইপের অঙ্ক আগেও একটা বোঝানো হয়েছিল, আবার বললাম যেন একাধিকবার বলার পরে হয়তো মনে থাকবে সহজেই। এই যে ফরম্যাটটা এইভাবে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নেবা প্রয়োজনে। আর না বুঝতে পারলে তো প্রশ্ন অবশ্যই আমারে করবা, কমেন্টস করে রাখবো প্রশ্ন। তো এটা তো সেম, এটার একটা সেম প্রশ্ন, সেম ডিজাইন, টাকা পয়সা শুধু এদিক সেদিক করছে, কোনো অন্য কোনো নাই। এবার আসো 2016 সালে যে অঙ্কটা আসছে এটা একটু দেখি, একটু ভিন্ন টাইপ মনে হচ্ছে। কি প্রশ্নটা সেটা আগে একটু দেখি। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ঢাকা ক্লাব ক্যাপিটাল ফান্ড বের করতে বলছে। তাহলে ক্যাপিটাল ফান্ড বের করার জন্য আমরা জানি বিগিনিং অ্যাসেট থেকে বিগিনিং লাইবিলিটি বাদ দিতে হয়। অ্যাসেট এবং লাইবিলিটি সরাসরি স্পষ্ট উল্লেখ থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আয় ব্যয় থেকে দায় এবং সম্পদ সৃষ্টি হয়। বিগত বছরের যে আয় ব্যয় আছে সেগুলো চলতি বছরের বিগিনিং এ অ্যাসেট অথবা লাইবিলিটিস হবে। অর্থাৎ লাস্ট ইয়ার প্রিপেড এক্সপেন্স অ্যাসেট, লাস্ট ইয়ার অ্যাক্রুড ইনকাম অ্যাসেট, লাস্ট ইয়ার প্রিপেড ইনকাম অ্যাডভান্স ইনকাম লাইবিলিটিস, লাস্ট ইয়ার অ্যাক্রুড এক্সপেন্স লাইবিলিটিস। এই 4টা কথা মনে রাখতে হবে। এবার আমি আসি দেখি তাহলে কি কি আছে। প্রথমবারে লেখা ছিল ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাসেট, ইনভেস্টমেন্ট অ্যাসেট। গভর্নমেন্ট সিকিউরিটি 3 লাখ টাকা, কস্ট কত লাখ টাকা? 2,90,000 টাকা। সিকিউরিটির দাম 10,000 বেশি, এই 10,000 কোনো কাজ আমার নাই। অ্যাকচুয়াল ভ্যালু কত? 2,90,000 টাকা। তাহলে এটা অ্যাসেট। তারপরে আবার বলছে কি, রিপ্রেজেন্ট ইনভেস্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট ইন্ডোমেন্ট ফান্ড, অর্থাৎ সরকারি এই যে এই সিকিউরিটিসটা সরকারি আর একটা তহবিলের জন্য এটা প্রতিনিধিত্ব করা। একদিকে দায় বাড়ছে আর একদিকে সম্পদ পাচ্ছে, উভয় পাশে কিন্তু সেটা যাবে, 2,90,000 করে যাবে। সাবস্ক্রিপশন রিসিভ ইন কারেন্ট ইয়ার, চলতি সালে সাবস্ক্রিপশন রিসিভ করছি অফ হুইচ, যার মধ্যে 2,000 টাকা ফর দ্য লাস্ট ইয়ার। বিষয়টা ক্লিয়ার? 50,000 টাকাতে সাবস্ক্রিপশন রিসিভ করলাম, 2,000 টাকা গত বছরের বকেয়া ছিল। তার মানে গত বছরের বকেয়া কি হবে? গত বছরের বকেয়া চাঁদা বিগিনিং অ্যাসেট, শুধু 2,000 টাকা, 50,000 কোনো কাজ নাই, 2,000। এন্ড 1,000 টাকা ফর দ্য নেক্সট ইয়ার অ্যাডভান্স পেয়েছি, এই অ্যাডভান্সের আমার কোনো কাজ নাই ক্যাপিটাল ফান্ডে।
স্যালারিজ পেড কারেন্ট ইয়ার 36,000 অফ হুইচ, যার মধ্যে 6,000 টাকা লাস্ট ইয়ার। তার মানে গত বছরের ডিউ স্যালারি ছিল, এই জন্য তো এবছর পরিশোধ করছি। গত বছরের ডিউ স্যালারি লাইবিলিটিস পাশে যাবে। ক্লাব 10% অফিস ইকুইপমেন্ট টু বি এত টাকা 1 জানুয়ারি, তার মানে 10% অফিস ইকুইপমেন্ট অ্যামাউন্টিং এত টাকা। দি ক্লাব হ্যাড 10% অফিস ইকুইপমেন্ট অ্যামাউন্টিং কত, 50,000 টাকা। এটা হয়তো 10% ডেপ্রিসিয়েশন ধরা বা যাই হোক, এটা অন্য কোনো ইউজে করার কথা ছিল। অফিস ইকুইপমেন্ট 1 জানুয়ারি 2016 আমার ছিল, সেটা আমাদের কোন পাশে চলে আসবে, অ্যাসেট পাশে চলে আসবে। তো অ্যাসেট গুলো তো বলাই হলো স্পষ্ট করে, ক্যাশ, ফার্নিচার, ল্যান্ড এন্ড বিল্ডিং, ইনস্ট্রুমেন্ট না, এটা বেশি ইনভেস্টমেন্ট, ইনস্ট্রুমেন্টই লিখবা। গভর্নমেন্ট সিকিউরিটিজ, সাবস্ক্রিপশন এরিয়া, অফিস ইকুইপমেন্ট সবগুলা যোগ করলাম। আর স্যালারি ডিউ ইন্ডোমেন্ট ফান্ড বাদ দেওয়ার পরে যে টাকাটা, সেটা কি ক্যাপিটাল ফান্ড। অর্থাৎ এই অঙ্কের মধ্যে তেমন কোনো সমস্যা না। সমস্যা ছিল এই যে সিকিউরিটিটা একদিকে সম্পদ পাশে বসলো, আরেকদিকে দায় পাশেও বসলো। আর এই যে 2,000 টাকা স্যালারি সাবস্ক্রিপশন অ্যাসেট পাশে যাব, 6,000 টাকা লাইবিলিটিস পাশে স্যালারি যাবে। এই তিনটা ছিল একটু জটিল, বাকিগুলা সিম্পল হিসাব। টোটাল যে চলতি 50,000 টাকা সাবস্ক্রিপশন রিসিভ করলাম, বাকি 48,000 টাকার কাজ কিন্তু আমার এই জায়গায় হবে না। স্যালারি যে পে করলাম 36,000 টাকা, 30,000 টাকা স্যালারি কোনো কাজ করতে হবে না। অর্থাৎ বিগত বছরের এই অ্যাসেট লাইবিলিটিস গুলো আমার নিয়ে আসতে হবে। ক্লিয়ার বিষয়টা? তো এই বি পার্ট 16 সাল পর্যন্ত বি পার্ট ছিল, এটি অলরেডি হয়ে গেছে, আরো আলোচনা করব। এবার আমি আসি সি পার্টে আরেকটা অঙ্ক বুঝাই। সি পার্টে অলরেডি গত ক্লাসে কিন্তু 2টা অঙ্ক বোঝানো হয়ে গেল, আজকে আরেকটা বোঝাবো আমি সি পার্টের অঙ্ক। (2017) আছে। ধারাবাহিকভাবে করাই, মনে হয় 7 এবং 8 করানো হয়েছিল। তো অনেক পুরাতন গুলা করাইছি, এটা কিন্তু করানো হয় না। হ্যাঁ, একটু ভিন্ন টাইপের অঙ্ক, একটু জটিল প্রকৃতির আছে। তাহলে এই অঙ্কটা আমি করাই, 13 সালের অঙ্ক। হ্যাঁ, প্রশ্নটা একটু পড়ে নেই। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, from the following receive and payment account of the Kumilla Club prepare income and expenditure account for the year ended December 31, 2012 সাল and balance sheet। দুইটা করতে বলছি, তাহলে আমরা জানি অবশ্যই আমার ব্যালেন্স শিট ক্যাপিটাল ফান্ড বের করতেই হবে, যদিও বলে নাই। বিষয়টা ক্লিয়ার? এবার আসি, রিসিপ্টটা 2 ধরনের, বারবার বলে আসছি। রিসিপ্ট কয় ধরনের? 2 ধরনের, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। আর পেমেন্টটাও 2 ধরনের, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের এক্সপেন্স পাশে, আর মুনাফা জাতীয় আয়গুলো আসবে ইনকাম এন্ড এক্সপেন্স ইনকাম পাশে। আর এদিকে যে অ্যাসেট গুলা, বাকি যেগুলা থাকবে অ্যাসেট পাশে যাবে ব্যালেন্স শিটের, আর এই পাশে যে বাকিগুলো সেটি ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। এবার আমি শর্ট করে একটু পেমেন্ট গুলা কি কি করছি একটু দেখে দিই। স্যালারিজ, এক্সপেন্ডিচার এক্সপেন্স, স্টেশনারি এক্সপেন্স, রেটস এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স, ইনভেস্টমেন্ট এক্সপেন্স, আর সানডে ইনভেস্টমেন্ট তো অ্যাসেট, সেটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে এক্সপেন্স পাশে আসবে না কিন্তু, সানডে এক্সপেন্স। আর রিসিপ্টে কি কি আছে? প্রথমবারে তো আমরা ক্যাপিটাল ফান্ড বের করানো শুরু যাবে। আর চলতি সালে চাঁদা বকেয়া আছে 844 টাকা, গত বছরের বকেয়া ছিল 16 টাকা, আর অ্যাডভান্স পেয়েছি 32 টাকা। প্রফিট ফ্রম স্পোর্টস থেকে সরাসরি ইনকাম পাশে চলে আসবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 5% 400 টাকা, সেটা সরাসরি ইনকাম পাশে চলে আসবে। 31 ডিসেম্বর 2000 কত সাল? 11 সাল। অঙ্কটা কত সাল? 12 সাল। Additional data আছে, there are 900 members paying a annual subscription 1 টাকা per head, অর্থাৎ জন প্রতি 1 টাকা করে দেয়, মানুষ 900। তাহলে আমার চাঁদা পাওয়ার কথা ছিল কয়শো? 900, কিন্তু আমি চাঁদা পেয়েছি কত? 844। তাহলে অটোমেটিক আমি বুঝতেছি 56 টাকা চাঁদা আমার কি আছে? ডিউ আছে। স্টক অফ স্টেশনারি 31 ডিসেম্বর 2011 সাল ছিল 20 টাকা, তার মানে বিগিনিং অ্যাসেটে কিন্তু আসবে। এন্ড এই বছর 12 সালের শেষ দিন আছে 36 টাকা, সেটা বাদ দিতে হবে এবং এটা ব্যালেন্স শিটে যাবে অ্যাসেট পাশে। এই স্টেশনারির সাথে আমাদের কি করতে হবে? বিগত বছরটা যোগ করব, চলতি বছরটা বাদ দিব। বিষয়টা ক্লিয়ার? আর বিগত বছরের স্টেশনারি আর কোথায় বসবে? ক্যাপিটাল ফান্ডে অ্যাসেট পাশে বসবে। বলে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা কোন কোন জায়গায় যাচ্ছে। আর এই চলতি সালে যে আনইউজ যেটা রয়ে গেল সেটা যাবে ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে। এবার আসি 31 ডিসেম্বর 2012 সালে রেটস ওয়ার পেইড টু ফলোইং মার্চ 31, দ্য অ্যানুয়াল চার্জ বিং 240 টাকা। বিষয়টা হলো
এই জায়গায় যে লিখছি 31 ডিসেম্বর, মনে হয় এটা লিখতে ভুল করছে, এটা হবে 31 মার্চ 2012 সালে রেটস ওয়ার পে প্রিপেড ফলোইং মার্চ 31 মার্চ, অর্থাৎ এই বছর মার্চে এসে পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত 12 মাসের টাকা দেওয়া হলো। তো 240 টাকা 12 মাসে দেওয়া হয়, এই জায়গায় পেমেন্টও করলাম 240 টাকা, দিলামও 240 টাকা, অ্যাডভান্স আবার কিভাবে হয়? তাহলে বিষয়টা হলো প্রত্যেক মার্চের 1 তারিখে এসে পরবর্তী মাসের 31 মার্চ পর্যন্ত 12 মাসের টাকা দিয়ে দিই, অর্থাৎ মার্চে এসে মার্চ টু মার্চ টাকা পেড করা হয়। এভাবে টাকাটা পেমেন্ট করা হয় যে চলতি সালের কয় মাস, চলতি সালের 9 মাস, আর সামনে মাসের, অর্থাৎ মার্চের শেষ দিন যদি টাকা বেঁধে, মার্চের কিন্তু টাকাটা দেওয়া হবে না। কোন মাসের জন্য দেওয়া হবে? এপ্রিল থেকে গণনা শুরু করে পরবর্তী মাসের 31 মার্চ পর্যন্ত পেমেন্টটা করা হয়। তাহলে চলতি সালের 9 মাস আর সামনে বছরে কত অ্যাডভান্স হলো 3 মাসের। প্রশ্ন হলো যে জায়গায় যে 1 বছরে আমি দিব 240, আমি দিলামও 240, অ্যাডভান্সটা কি করে হয়? অর্থাৎ আমি শুরু করছি মার্চ টু মার্চ, এই জন্য 3 মাসের টাকা অ্যাডভান্স সবসময় আছে। তো গত বছরে অ্যাডভান্স ছিল আমার, কিন্তু 1 বছরে 200 অ্যানুয়াল চার্জ 240, মানে কি 1 বছরে 240 টাকা খরচ শো করতে হবে। তো 240 টাকাকে 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে যে টাকাটা হবে সেটা গত বছরে প্রিপেড ছিল। তা আমরা জানি গত বছরে প্রিপেড হলে কি হয়, ব্যালেন্স শিটে ক্যাপিটাল ফান্ড বের করার সময় অ্যাসেট পাশে যায়, আর 240 এর সাথে সেই গত বছরের অ্যাডভান্সটা যোগ করতে হয়। চলতি সালের অ্যাডভান্সটা আবার কি করতে হবে? বিগ করতে হবে, অর্থাৎ যত টাকা যোগ করবো অত টাকায় বিগ করবো, এক্সপেন্সের পাশে 240 টাকায় বলবো। 240কে 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করলে 60 টাকা হয়। 240 লাস্ট ইয়ার প্রিপেডটা যোগ হবে, আবার কারেন্ট ইয়ার প্রিপেড মাইনাস হবে, সেম থাকবে। কিন্তু ব্যালেন্স শিটে কি হবে? ক্যাপিটাল ফান্ড বের করার সময় অ্যাসেট পাশে 60 টাকা দেবে, ব্যালেন্স শিটে কারেন্ট ইয়ারের অ্যাডভান্স যে প্রিপেডটা সেটা দেবে 60 টাকা। আশা করি বুঝতে পারবা। যদি বুঝতে সমস্যা হয় কোনো বিষয় তাহলে অবশ্যই কমেন্টস করবা। 1/4 অফ দ্য টেলিফোন এক্সপেন্স ইজ ডিউ, এটার মিনিং হচ্ছে কি, টেলিফোন বিল 4 ভাগের 1 ভাগ বাকি আছে। তাহলে এই যে টেলিফোন বিলটা দিলাম, এটা কয় ভাগ? 3 ভাগ। 39 টাকা টেলিফোন বিল দেওয়া হলো, এটা কয় ভাগ টাকা? 3 ভাগ। তাহলে 1 ভাগ কত? বাকি তো 1 ভাগ কত? 13 টাকা। এটা ব্যালেন্স শিটে দায় পাশে যাবে 13 টাকা, আর 13 টাকা এই জায়গায় যোগ করতে হবে। সানডে এক্সপেন্স আউটস্ট্যান্ডিং আছে, বছরের 11 সালের আউটস্ট্যান্ডিং ছিল। তো 11 সালের আউটস্ট্যান্ডিং মানে কি, সানডে এক্সপেন্স 371 টাকা যে পেড করলাম, এর মধ্যে বলতেছে এখন গত বছরের ডিউ ছিল 28 টাকা। তো ক্যাপিটাল ফান্ড বের করার সময় লাইবিলিটির পাশে যাবে, আর এই জায়গা থেকে কি যাবে? বাদ যাবে। আশা করি সবগুলা কোন কোন জায়গায় যাবে সবগুলা বলে দিলাম। এবার আমার গ্রুপে একটা পিক দিয়ে রাখবো, নিজেরা অঙ্কটি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। বারবার আমি নোট করতেছি, তোমরা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো ক্যাপিটাল ফান্ড বের করার জন্য আমরা জানি অ্যাসেট, ওপেনিং অ্যাসেট কি কি ছিল, সাবস্ক্রিপশন ছিল, ক্যাশ আসছিল, প্রিপেড রেন্ট 60 টাকা, স্টক অফ স্টেশনারি 16 টাকা, টাকাটা উল্টাপাল্টা লিখছে, ইনভেস্টমেন্ট 8000 টাকা। এই যে একটা প্রশ্ন, আমি সব প্রশ্ন পড়ে আসলাম, ইনভেস্টমেন্ট কিন্তু কোনো জায়গায় পাই নাই। তাহলে ইনভেস্টমেন্ট করতে আসলো, ইনভেস্টমেন্ট বলা হলো গত বছরে ইনভেস্টমেন্ট থেকে আমরা সুদ পাইছি, চলতি সালে কোনো ইনভেস্টমেন্টও করি না। যে ইনভেস্টমেন্টটা করলাম অল্প কয়টা টাকা, সেটা করছি তাও বছরের শেষ দিন। 500 টাকা 4% ইনভেস্টমেন্ট করলে মাত্র 16 টাকা হয়তো সারা বছর মিলে, আমি অলরেডি সুদ পেয়ে গেছি 400 টাকা। তাহলে অবশ্যই আমার আগের ইনভেস্ট করা ছিল, না হয় ইনভেস্ট করা না থাকলে তো কেউ আমাকে টাকা দিবে না। সেই টাকাটা বের করার কৌশলটা একটু বলে রাখি। যেহেতু আমি সুদ পেয়েছি, তাহলে সুদ আমার অবশ্যই আগে ইনভেস্ট করা ছিল। কয় পার্সেন্ট? 4% করে আমি কত টাকা পাইছি? মনে হয় ইনভেস্টমেন্টটা 5% ছিল। হ্যাঁ, 5% করে কত টাকা? 5% ইনভেস্টমেন্ট করে 400 টাকা পাইছি। কত টাকা? 400 টাকা পাইছি। তাহলে আমার ইনভেস্টমেন্টটা কত ছিল? অর্থাৎ 5% সমান যদি কত হয়? 400 টাকা হয়, তাহলে 1% সমান কি হবে? আরো কম হবে। 100% মানে কি টোটাল বিষয়টা, টাকা আরো বেশি হবে। 100 কে 5 যদি ভাগ করি কত হয়? 20। কত টাকা হলো? 8000 টাকা। অবশ্যই আমার বিগিনিং অ্যাসেটে 8000 টাকা ছিল। ক্লিয়ার বিষয়টা? উল্লেখ নাই কিন্তু, এটা একটা ক্রিটিক্যাল বিষয় ছিল। আর বাকিগুলা সব সেম। আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস একটা ছিল মাত্র 28 টাকা, বাদ দিলাম, হয়ে গেল কি ওপেনিং, অর্থাৎ ক্যাপিটাল ফান্ড চলে আসলো। এবার আসি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। যদি স্টেটমেন্ট বলে তাহলে আমাদের ইনকাম এগুলো আগে লিখতে হবে, এক্সপেন্স গুলো পরে লিখতে হবে। তো সাবস্ক্রিপশন ছিল 844,
56 টাকা বাকি কিভাবে হলো আগেই বলে আসছে অলরেডি। প্রফিট স্পোর্ট সরাসরি চলে আসবে, আর ডিভিডেন্ড ইনকাম ডাইরেক্ট চলে আসবে, অর্থাৎ ইন্টারেস্ট ইনকাম যেটা আর কি 400 টাকা যেটা ছিল যোগ করে বাইরে চলে গেলাম। এক্সপেন্স স্যালারিজ সরাসরি, সানডে এক্সপেন্স স্টেশনারি পার্সেস আগেরটা লিখলাম, ওপেনিংটা যোগ করলাম, ক্লোজিংটা বাদ দিয়ে বাইরে চলে আসলাম। রেটসের ক্ষেত্রে 240 প্রিপেড ফর 2013 মাইনাস, আর প্রিপেড ফর ইন 2011 সেটা কি করব যোগ করব, বাইরে কিন্তু 240 টাকায় আসলো। টেলিফোন 39 টাকা ছিল, 39 টাকার মধ্যে আমি বলছি 13 টাকা যোগ করে বাহিরে আনতে 52 টাকা। সানডে এক্সপেন্স যা ছিল তার থেকে লাস্ট ইয়ার প্রিপেড লাস্ট ইয়ার ডিউটা বাদ দিতে হবে, বাদ দিয়ে বাইরে চলে আসলো। টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে যেটা হবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। যদি উল্টা হয় তাহলে কি লিখতে হবে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, অর্থাৎ লসের আরেক নাম হলো এটা, ইনকামের আরেক নাম কি এটা মনে রাখতে হবে কিন্তু। তো আশা করি এ তো আর সমস্যা হবে না। তারপরেও ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কিন্তু কোনটা আসবে এইদিকে রিসিভ পেমেন্টে যে শেষের যে টাকাটা না এটা আসবে, কোন টাকাটা শেষের টাকাটা আসবে, এই যে শেষের টাকাটা, এই সর্বশেষ টাকাটা আসবে, আর ব্যালেন্স শিটে যাবে এই প্রথম দিকের টাকাটা। একবার শুধু দেখাই, আশা করি পারবা এখন। ক্যাশ ইন হ্যান্ড আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 56 টাকা, ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রিসিভেবলটা আলাদা লিখবো আমরা, সমস্যা নাই। প্রিপেড রেট 60 টাকা, আর আনইউজ স্টেশনারি 36 টাকা যোগ করে বাইরে আসলাম, টোটাল অ্যাসেট হয়ে গেল। এবার আসি ক্যাপিটাল ফান্ড, বিগিনিং ছিল, ইনকামটা আমরা যোগ করলাম, বাইরে চলে আসলাম। লাইবিলিটিসে চলতি সালে কোনো বকেয়া কি আমাদের ছিল কিনা দেখতে হবে। কি বকেয়া ছিল চলতি সালে? টেলিফোন বিল 13 টাকা বকেয়া ছিল, আর আউটস্ট্যান্ডিং টেলিফোন এক্সপেন্স 13 টাকা, সাবস্ক্রিপশন অ্যাডভান্স করছিলাম 32 টাকা, টোটাল লাইবিলিটি 45 টাকা। টোটাল লাইবিলিটি সাইডে কত হলো 9,832 টাকা, 9,832 টাকা হয়ে গেল। অঙ্ক নাম্বার 2013 সালের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাইলে আরেকটা অঙ্ক দেখাইতে পারি, যেহেতু সময় তোমাদের কম। যে ফাতেমা তাহলে কমেন্টস করে রাখবা কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে, আরেকটা অঙ্ক দেখায় দিই। ব্যালেন্স অফ লাস্ট ইয়ার, এটা মানে ছিল ব্যালেন্স অফ লাস্ট ইয়ার মানে কি 17 সালের অঙ্ক, গত বছরে এটা ক্যাপিটাল ফান্ড বের করার সময় ব্যালেন্স অফ লাস্ট ইয়ার ক্যাপিটাল ফান্ড বের করার সময় যাবে এন্ট্রান্স ফি, সাবস্ক্রিপশন, এরিয়ার, কারেন্ট, অ্যাডভান্স, এই 3 বছরের টাকা দেওয়া আছে। গত বছরের টাকাটা যাবে কোন জায়গায়? গত বছরের টাকাটা যাবে ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে, অর্থাৎ ক্যাপিটাল ফান্ডের অ্যাসেট পাশে যাবে। প্রফিট অফ রিপ্লেসমেন্ট আর ইনকাম, এটা মুনাফা জাতীয় কোনোটাই বলে না, সবগুলাই মুনাফা জাতীয়, মূলধন জাতীয় বলে নাই। স্যালারিজ, ইলেকট্রিক চার্জ, আদার এক্সপেন্স, ফিক্সড ডিপোজিট, এটা কিন্তু অ্যাসেট। ইউটেন্সিলস, এইটার মধ্যে একটা জটিল বিষয় আছে, যদি পারো ভালো কথা, না পারলে নেক্সটে আবার বোঝানোর প্রয়োজনে। অঙ্কটা দেখে মনে হচ্ছে জটিল বিষয়টা কি ছিল। ইউটেন্সিলস মানে বাসনপত্র যেগুলা বলে, ক্রেডিটর মানে পাওনাদার। আমরা জানি পাওনাদার মানে যার থেকে আমরা বাকিতে কোনো কিছু ক্রয় করি সেটাকে বলে পাওনাদার, কিন্তু পেমেন্টের করে যে পাওনাদার হলো, পাওনাদার মানেই তো বাকি, যার থেকে আমরা বাকিতে ট্রানজাকশন করি তাদেরকে আমরা কি বলি? পাওনাদার বলি, মানে সে আমার কাছে টাকা পাবে। তাহলে টাকা যে আবার পেমেন্ট করলাম, পেমেন্টের করে পাওনাদার কিভাবে আসে? তাহলে অবশ্যই বুঝতে হবে গত বছরের পাওনাদারকে আমরা 14 সালে পেমেন্ট করছি, যত পেমেন্ট হবে সব কিন্তু পেমেন্টের করে বসবে। এই জন্য ক্রেডিটরটা কোন বছরের ক্রেডিটর? গত বছরের ক্রেডিটর, কিন্তু মনে রাখতে হবে, বলে নাই কিন্তু বুঝে নিতে হবে। আর এটা যাবে কোন জায়গায়? ব্যালেন্স শিটে। এবার আসি ব্যালেন্স শিটের অ্যাসেট, ব্যালেন্স শিটের শেষ মানে ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে। দি অ্যাসেট এন্ড লাইবিলিটিস 1 জানুয়ারি 2017 সালে কি কি ছিল? ইউটেন্সিল ছিল 800 টাকা, ফার্নিচার ছিল এত টাকা, কনজিউমেবল স্টোর ছিল এত টাকা, ক্রেডিটর ছিল 1200 টাকা। বিষয়টা ক্লিয়ার? 1200 টাকা আমার পাওনাদার ছিল, দায় পাশে বসতো, আর বাকি সবগুলা বলছি অ্যাসেটের কথা। ডিসেম্বর 31, 2017 সালে বলতেছে ভ্যালু অফ দ্য কনজিউমেবল স্টোরস ইন হ্যান্ড ওয়াজ কত? 600 টাকা। কনজিউমেবল স্টোরস আছে কত টাকা? 600 টাকা। ক্রেডিটর 550 টাকা। তো প্রশ্ন একটা কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে, আমি বলতেছি একটু পরে। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 75 টাকা, ইন্টারেস্ট অ্যাক্রুড ফিক্সড ডিপোজিট কত টাকা? 25 টাকা। আর ফার্নিচারের উপর 10% ডেপ্রিসিয়েশন হবে, ইউটেন্সিলসের উপর 15% ডেপ্রিসিয়েশন ক্লোজিং ব্যালেন্সের উপর। এবার আমরা বের করতে যখন যাব, বেসিক্যালি বের করতে যখন আমরা ক্যাপিটাল ফান্ড বের করি, আমরা জানি অ্যাসেট কি ছিল, এটা একটা অ্যাসেট, 2টা অ্যাসেট, 3টা অ্যাসেট, 4টা অ্যাসেট অলরেডি পেয়ে গেছি। 4টা অ্যাসেট আমরা পেয়েছি,
তারপরে ছিল এরিয়া সাবস্ক্রিপশন, 4টা মানে 5টা অ্যাসেট পাইছি। এই 5টা অ্যাসেট আছে কিনা, ক্যাপিটাল ফান্ড বের করার সময় ওপেনিং অ্যাসেটের মধ্যে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা অ্যাসেট কিন্তু বরাবর আছে। তো টোটাল অ্যাসেট লাইবিলিটিস বলছিলাম কি, এই যে ক্রেডিটর ছিল 1200 টাকা, বাদ দিলাম। ক্যাপিটাল ফান্ড বের করতে কোনো সমস্যা নেই, সিম্পলের মধ্যে কিন্তু ক্যাপিটাল ফান্ডটা হয়ে গেছে, ক্লিয়ার না? দেখা যাচ্ছে না ক্যাপিটাল ফান্ডটা 4850 টাকা। এবার যে বিষয়গুলো আমাদের প্রয়োজন এই জায়গায় করার জন্য, যে আমাদের ক্যাপিটাল ফান্ড ছিল 1200 টাকা, ক্রেডিটর ছিল 1200 টাকা, আমি 1000 টাকা দিয়ে দিলাম, থাকা উচিত কত, 200 টাকা থাকবে। আমি জানি ক্রেডিটরটা কত থাকবে, 200, কিন্তু 200-র জায়গায় আছে কত, 550 টাকা, তার মানে ক্রেডিটরটা বাড়ছে। আমরা আরেকটা জানি ক্রেডিটর বাড়ে কিসের কারণে, বাকিতে কোনো কিছু ক্রয় করলে। এবার আরেকটা প্রশ্ন হলো কোন জিনিস ক্রয় করলাম আমি বুঝবো কি করে, সেটা বোঝার জন্য আরেকটু সামনে আসতে হবে। তো সেই কি জিনিস ক্রয় করলাম সেটা বোঝার জন্য আমাদের একটা হিসাব আছে, সেটা হচ্ছে আমাদের কনজিউমার স্টোর ছিল কত, 350, কয়শো ছিল, 350। এবার কিনলাম কত, আমার তো এই জায়গায় কি কনজিউমার স্টোরস, আমি যে এবছর কি পার্সেস যে কোনো কিছু কিনলাম, অসঙ্গতি কোনোটাতে আছে? কনজিউমার স্টোর ছিল কত, 350, আছে কত, 600। তাহলে বুঝতে পারছি 350 কিনলাম, এবছর তো আর কোনো ক্যাশে কিনি নাই, ক্যাশে কিনছি, ক্যাশে কিনলে কিন্তু এই জায়গায় থাকতো। যেহেতু ক্যাশে কোনো কিছু কিনি নাই, আমার ছিল 350, ব্যয় না করলেও তো 350 থাকবে, আছে কত, 600 আছে, বাড়ছে না? তাহলে অবশ্যই বুঝতে হবে এই জিনিসটা আমি বাকিতে কিনছি। কোনটা কিনছি, কনজিউমেবল স্টোরস বাকিতে কিনছি, কত টাকার কিনছি সেটা একবার দেখব। আছে কত, 350। এই যে বলছি পাওনাদার নিয়ে একটা সমস্যা আছে, সেটার লগে কার সম্পর্ক, এই কনজিউমেবল স্টোরের সম্পর্ক। তো এবার আসি এই টোটাল অ্যাকাউন্ট, ক্রেডিটর অ্যাকাউন্টটা বের করে ফেলি। তো ব্যালেন্স আমরা জানি এই পাশে বসে, ক্রেডিটরের ব্যালেন্স বিডিটা এই পাশে বসে, ব্যালেন্স বিএফ দিলেও হয়। তারপরে ক্রেডিটর পারচেস, সেটা তো আমি জানতাম না। তাহলে যখন আমরা পাওনাদারকে টাকা পে করি তখন ক্রেডিটর ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট হলে ডেবিট পাশে বসে। আর ব্যালেন্স সিডি তো আমরা জেনে গেছি অলরেডি, কত টাকা, 550 টাকা। তো এই পাশে দুইটা মিলে কত, 1550 জেনে গেলাম। ডান পাশে 1200 টাকা আমি জানলাম শুরুতে ছিল, বাকি যে ডিফারেন্স টাকাটা সেটা আমি বাকিতে কিনছি। বাকিতে কিনলে কি হয়, ক্রেডিট পারচেস আমাদের বাকিতে যে জিনিসটা ক্রয় করলাম সেটা ডেবিট, আর ক্রেডিটর কি হয়, ক্রেডিট হয়। ক্রেডিটর ক্রেডিটের পাশে বসবে যে জিনিসটা বাকিতে পারচেস করলাম, কোনটা, কনজিউমেবল স্টোর ডেবিট, আর ক্রেডিটর ক্রেডিট ছিল। তো ক্রেডিটরে করে কনজিউমেবল স্টোর যেটা ক্রেডিট পাশে সেটা বসবে এই পাশে। এটা হলো কোন টাকাটা, ডিফারেন্স টাকাটা বেসিক্যালি। এই পাশে জেনে গেলাম ডেবিট পাশ অলরেডি ক্লিয়ার, বাকি যে টাকাটা সেটা কি, কনজিউমেবল স্টোরস। অর্থাৎ আমার ছিল কত টাকা, 350 টাকা যিনি বাকিতে আমি কিনছি। কনজিউমেবল স্টোরস বাবদ আমার এক্সপেন্স কত সেটা ওয়ার্কিং চলে আসবে। বিগিনিং কনজিউমেবল স্টোর ছিল 350, পারচেস করা হলো 350, শেষকালে আসলে মনে হয় সমস্যা হবে না। সব তো বলে দিলাম কোন জায়গায় কোনটা কিভাবে বসাতে হবে, বলা হয়ে গেছে, আশা করি পারবা। ইনকাম থেকে কি করব, সাবস্টিটিউশন ইনকাম বলছিল ডিউ আছে যোগ করব, এন্ট্রান্স ফি কিচ্ছু বলে না, আমরা সবটুকু মুনাফা যদি ধরে নিব, রিফ্রেশমেন্ট, মিসেলেনিয়াস ইনকাম, ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিট সব যোগ করে ইনকাম আসলাম। এক্সপেন্ডিচার গুলা বাদ দিয়ে স্যালারি আছে, আদার্স এক্সপেন্স, ইলেকট্রিসিটি চার্জ, কনজিউমেবল স্টোরস 100 টাকা, ডেপ্রিসিয়েশন ধরে সরাসরি বাইরে চলে আসলাম। আশা করি তার সমস্যা হবে না, নিজেরাই করতে পারবা। এখন আমার আর বোঝানোর আর কিছু নাই, এখন তোমরা শুধু নিজেরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই পারবা, ভয়ের কোনো কারণ নাই। আজকের মতন তাহলে রেখে দেই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।